দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেমন আইডেস্কে শুরুতেই শিরোনাম। ইরানকে আপাতত ছাড় দিলেও ছেড়ে দেবে না ইসরায়েল, হুমকি তেল আবিবের। উস্কানিমূলক আচরণের জবাব দিতে প্রস্তুত, হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলে হামলার আগাম তথ্য জানানোর কথা অস্বীকার করল ইরান, গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার দাবি ওয়াশিংটনের। প্রথমবারের মতো ফৌজদারি মামলায় আদালতে ডোনাল্ড ট্রাম্প, ঘুষ এবং অর্থ জালিয়াতি মামলায় সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে শুনানি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। ইরানকে আপাতত ছাড় দিলেও ছেড়ে দেবে না ইসরায়েল, যথাসময়ে মোক্ষম জবাব পাবে। সোমবার এই হুমকি দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। পরিস্থিতি ঠান্ডা করতে বিশ্বমোড়লরা যখন তৎপর, সে সময় অবস্থান স্পষ্ট করল নেতানিয়াহুর দেশ। শুধু তাই নয়, যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে জরুরি বৈঠকে সেরেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তেহরানের পাল্টা হুঁশিয়ারি, উস্কানিমূলক আচরণ দমানোর কায়দাও জানা আছে তাদের। ইরানি হামলার পরও কেন নিশ্চুপ ইসরায়েল? কদিন ধরে এটাই আলোচনার তুঙ্গে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেতানিয়াহু প্রশাসনই জানালো উত্তর। এরই মধ্যে ওয়ার ক্যাবিনেট বা যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাশাপাশি সেনাপ্রধানের হুমকি, আপাতত তেহরানকে ছাড় দেয়া হলেও ছেড়ে দেবে না তেল আবিব। আয়াতুল্লাহ আল খামেনির দেশ পাবে মোক্ষম জবাব। ইসরায়েলি ভূখণ্ডে বড় হামলা চালিয়েছে ইরান, শুধু তাদের ভূমি থেকেই নয়, বরং ইরাক, ইয়েমেন, লেবানন থেকেও একযোগে 350-র বেশি মিসাইল, ড্রোন আর রকেট ছোড়া হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, নিচ্ছি সর্বোচ্চ প্রস্তুতিও। হামলার চড়া মাশুল গুনতে হবে ইরানকে। অবশ্য কবে নাগাদ আসতে পারে পাল্টা জবাব বা কেমন হতে পারে রণকৌশল জানানো হয়নি বিস্তারিত। আমরা যুদ্ধের মধ্যেই আছি, সময়ের সাথে তীব্রতা বাড়ছে বা কমছে। সব দিক বিবেচনায় সৈন্যদের দেয়া হবে ভবিষ্যৎ নির্দেশনা। যারা ইসরায়েলকে ধ্বংস করতে চাইছে, যথাযথ সময় তারা পাবে মোক্ষম জবাব। যুদ্ধের পরিসর বৃদ্ধির ইচ্ছা নেই, প্রথমেই জানিয়েছিল ইরান। তবে ইসরায়েল পাল্টা হামলা চালানোর সাহস দেখালে পরের অভিযান আরও দাঁত ভাঙা হবে, হুঁশিয়ারি তেহরানের। দুপক্ষের বাগযুদ্ধ, হুমকি, হুঁশিয়ারির মধ্যেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিশ্বমোড়লরা। সংযত আচরণ করার অনুরোধ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘের। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলে ইরানের অভিযান নিয়ে আগেই অবগত ছিল যুক্তরাষ্ট্র, এমন তথ্য ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সতর্ক ছিল ইসরায়েল ও মিত্ররা, আর সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমেই হামলা ঠেকানো হয়েছে। তেহরানও দাবি করছে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র বা কোনো পক্ষের সাথে আগাম বন্দোবস্ত হয়নি তাদের। ইসরায়েলে হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল প্রতিবেশীদের 72 ঘন্টা আগেই সতর্ক করেছিল তারা। তবে অনেক বিশ্লেষক বলছেন যুক্তরাষ্ট্রকে জানিয়েই ইসরায়েলে হিসেবি হামলা চালিয়েছে ইরান। কিছু কিছু গণমাধ্যমেও উঠে আসে এমন তথ্য, তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছে পেন্টাগন। আমার জানা মতে ইরানের তরফ থেকে হামলার সময়, তারিখ বা নির্দিষ্ট কিছুই জানানো হয়নি। আমাদের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক আছে যারা সতর্ক করে। ইরান আমাদের জানায়নি কখন কোথায় হামলা হতে পারে। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে আরেকটু খোলাসা করলেন নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। যুক্তরাষ্ট্রকে জানিয়ে হামলার বিষয়কে হাস্যকর বলে আখ্যা দেন তিনি। ইরানের লক্ষ্য সফল হয়নি বলেও দাবি করেন। ইরানের সাথে আমাদের বার্তা আদান প্রদান হয়েছে, তবে তাদের টার্গেট নিয়ে কিছু জানানো হয়নি। ইরানের লক্ষ্য যে সফল হয়নি সবাই দেখেছে। শুনছি ইরান নাকি ক্ষয়ক্ষতি সীমিত রাখতে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগকে প্রস্তুত থাকার সুযোগ দিয়েছে। এমন দাবি সত্য নয়। আমাদের ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও মিত্রদের প্রস্তুতির কারণে হামলা ঠেকানো গেছে। প্রতিবেশীদের সতর্ক করার কথা বললেও ইরান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র বা কোনো দেশের সাথে হামলা নিয়ে আগাম কোনো সমঝোতা হয়নি তাদের। ইসরায়েলে অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র বা কোনো পক্ষের সাথেই পূর্ব পরিকল্পিত কোনো চুক্তি হয়নি। নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক মহল যদি কোনো দায়িত্বশীল ভূমিকা নিত, কনসুলেটে হামলার মতো আন্তর্জাতিক আইন ভঙ্গের এত বড় পদক্ষেপ দেখতে হতো না।
ওয়াশিংটন পোস্ট সহ প্রভাবশালী কিছু গণমাধ্যমে জানানো হয়েছিল প্রতিবেশীদের মাধ্যমেই ইরানের পরিকল্পনার কথা জেনেছিল যুক্তরাষ্ট্র। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান ইসরায়েল ইস্যুতে জর্ডানের অবস্থান নিয়ে ক্ষুব্ধ দেশটির সাধারণ নাগরিকরা তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রতিবাদ করছেন। তারা বলেন, ইসরায়েলকে রক্ষায় জর্ডান প্রশাসন যা করেছে তাতে বিরক্ত দেশবাসী। ইরানকে সমর্থন করে না জর্ডানের বাসিন্দারা, কিন্তু ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এমন যে কোনো শক্তি এবং কর্মসূচির ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। আর সে কারণেই তেহরানের অভিযানে বাধা হওয়া উচিত হয়নি আম্মানের। কয়েক মাস ধরেই গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিক্ষোভ আর প্রতিবাদে উত্তাল জর্ডান। গেল 3 সপ্তাহে দেশটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয় 2 শতাধিক মানুষ আটক হয়েছেন। ইরান ইসরায়েল হামলা ইস্যুতে সৌদি আরব ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ফোনালাপ হয়েছে। সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে। আলোচনায় ওয়াং ই বলেছেন, সিরিয়ায় ইরানি দূতাবাসের উপরে হামলার তীব্র বিরোধিতা করে বেইজিং। এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলেই উল্লেখ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। নতুন এই উত্তেজনাকে গাজা সংঘাতের প্রতিক্রিয়া বলেও আখ্যা দেন তিনি। আর এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তার দেশ এবং চীনের অবস্থান অভিন্ন। 2 দেশই সংলাপের মাধ্যমে মতভেদ দূর করতে চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়। ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের হামলার জবাব দিতে তেল আবিব এমন পদক্ষেপ নিতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। আর এই অবস্থায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। এমনকি ইরানে বড় ধরনের সাইবার হামলাও করতে পারে ইসরায়েল। এর আগে মিত্রদের সাথে নিয়ে ইরানের পরমাণু সক্ষমতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঘোষণা দিয়েছে ইসরায়েল। 4 বছর আগে বন্দুকধারীদের হামলায় নিহত হন ইরানের পরমাণু কর্মসূচির প্রধান কারিগর হিসেবে পরিচিত মোহসেন ফাখরিজাদে। ব্রাশফায়ার করে তাকে হত্যা করা হয়। ইরানি তদন্ত কর্মকর্তারা জানান, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যা করে মোহসেনকে। মোহসেন ছাড়াও বিভিন্ন সময় আরও 5 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়। গেল কয়েক দশক ধরেই ইরানে বিভিন্ন ধরনের হামলা চালিয়ে আসছে ইসরায়েল। কখনো সাইবার হামলা, আবার কখনো বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয় হয়েছে দেশটিতে। স্যাবোটাজ হয়েছে নাতানজ পরমাণু কেন্দ্রেও। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার যথোপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিতে পারে ইসরায়েল, তাই নিয়ে চলছে নানা পর্যালোচনা। এক্ষেত্রে গুপ্ত হত্যা, রাসায়নিক হামলা কিংবা সাইবার হামলা শঙ্কা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগ ইসরায়েলের তরফ থেকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার বিষয়ে। ইরানি পরমাণু সক্ষমতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে ঘোষণা দিয়েছে তেল আবিব। এ ধরনের ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র সংযুক্ত করে হামলা চালাতে পারে ইরান। এটা ইসরায়েল এবং মিত্রদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। এই হুমকিকে ঠেকাতে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের মিত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে প্রতিরোধ গড়ে তুলবে। এ পরিস্থিতিতে দেখা দিয়েছে উদ্বেগ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, পরমাণু কেন্দ্রের অবকাঠামোয় হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। এ ধরনের হামলা শঙ্কায় আমরা অনেক আগে থেকেই উদ্বিগ্ন। নিরাপত্তার কারণে আমাদের পর্যবেক্ষকের নিয়মিত তত্ত্বাবধান আপাতত স্থগিত রাখা হলো। এখন ইরান কিংবা মধ্যপ্রাচ্য বিষয় নয়, এখানে ইস্যু হলো একটি পরমাণু কেন্দ্রের নিরাপত্তা। একটি পরমাণু কেন্দ্রের অবকাঠামোয় যে কোনো ধরনের হামলা এড়ানোর কোনো বিকল্প নেই। তবে ইরান বলছে, ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তারাও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলি হামলার জেরে ইরানের উপরে আবারও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এই তথ্য জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দেশটিকে চাপে ফেলতে একই পদক্ষেপ নিতে পারে G7ও। এমনকি ইরানের বিপ্লবী বাহিনী IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে পারে ইউরোপ। নিষেধাজ্ঞা ইস্যুতে বিস্তারিত তথ্য না দিলেও EU প্রেসিডেন্ট জানিয়েছেন, তেহরানের ড্রোন ও মিসাইল কর্মসূচিতে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা চলছে। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার পর তুঙ্গে উত্তেজনা। বাতাসে ভাসছে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার গুঞ্জন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে এরই মধ্যে এই ইস্যুতে একটি ভার্চুয়াল বৈঠক করেছে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট G7-এর নেতারা। ইরানের নিন্দা, ইসরায়েলের প্রতি সমর্থন আর তেহরানের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা ইস্যুতে পরিকল্পনার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নও।
মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিতে যা যা সম্ভব সব আমরা করব। হামলার জবাব না দিতে ইসরায়েলের সাথে কথা বলবো। হামলার বিপরীতে হামলাই একমাত্র সমাধান নয়। ইরানের উপর নিষেধাজ্ঞা কিংবা তাকে একঘরে করে দেওয়াও হতে পারে সমাধান। শান্তির জন্যই সবাইকে তা করতে হবে। বুঝাতে হবে ইরান কতটা বিপজ্জনক। যারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে বা হামাসের মতো সংগঠনকে সমর্থন করছে, তাদের লাগাম টানতে যদি নিষেধাজ্ঞা একটি সমাধান হয়, তাহলে অবশ্যই আমরা তা করব। তবে কাউকে কোণঠাসা করা নয়, বরং বড় কোনো সংঘাতকে আটকানোই আমাদের উদ্দেশ্য। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে বহুদিন ধরেই তৎপরতা চালিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এই ইস্যুতে জোটের নেতারা একমত হতে না পারায় তা সম্ভব হয়ে ওঠেনি। শনিবারের হামলার পর আবার তা সামনে এসেছে। জানা গেছে, এবারের আলোচনায় বিশেষভাবে জায়গা পাচ্ছে ইরানের মিসাইল ও ড্রোন কর্মসূচি। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে ইরান। ইরান ও এর প্রক্সিদের সম্পূর্ণভাবে আক্রমণ বন্ধ করার আহ্বান জানাচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব ধরনের চেষ্টা আমরা করব। প্রয়োজনে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হবে, বিশেষ করে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। 1979 সাল থেকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশ ও ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের মতো সংস্থাগুলোর একাধিক নিষেধাজ্ঞা রয়েছে ইরানের বিরুদ্ধে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ফৌজদারি মামলায় আদালতের মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তার বিচার কাজ শুরু হয়। ঐতিহাসিক মামলার প্রথম দিনের শুনানিতে নিউ ইয়র্কের আদালতে হাজিরা দেন ট্রাম্প। স্পর্শকাতর ইস্যুতে নিরপেক্ষ সিদ্ধান্ত নেয়ার বিষয়ে অপারগতা জানানোয় বিচারক প্যানেল থেকে অব্যাহতি দেওয়া হয় বেশ কয়েকজনকে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, 2016 সালের নির্বাচনের আগ মুহূর্তে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে তিনি ঘুষ দিয়েছিলেন। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে বিশাল অঙ্কের সেই অর্থ দেওয়া হয়। ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির অভিযোগ রয়েছে। এই বিচার কাজ শেষ হতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগতে পারে। আর দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। অবশ্য জরিমানা দিয়ে কারাবাস এড়াতেও পারবেন। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা ঠেকিয়ে আলোচনায় ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেম। শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসে এবার সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিবের সামরিক কর্মকর্তারা বলছেন, ইরানের হুমকি মোকাবেলায় মোতায়েন করা হয়েছিল হাইপারসনিক মিসাইল ডিফেন্স সিস্টেম, যা এবার শতভাগ সাফল্য দেখিয়েছে। ইরান, ইরাক, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয় শত শত ড্রোন, ক্রুজ মিসাইল ও সারফেস টু সারফেস মিসাইল। তেল আবিবের দাবি, 60 টন বিস্ফোরক বহন করছিল এসব যুদ্ধাস্ত্র, যার 99% ঠেকিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। আর এতে সবচেয়ে বড় ভূমিকা ছিল অ্যারো ডিফেন্স সিস্টেমের। মূলত ইরানের হামলার ভয়ই প্যাট্রিয়টের চেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির দিকে নজর দিয়েছিল ইসরায়েল। তারই ধারাবাহিকতায় 2017 সালে প্রথম মোতায়েন করা হয় অ্যারো ডিফেন্স সিস্টেম। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম মিসাইলটির গতি শব্দের চেয়েও 5 গুণ বেশি। আছে শক্তিশালী রাডার সিস্টেম। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে গিয়েও সমরাস্ত্র ধ্বংসের সক্ষমতা আছে এই মিসাইল সিস্টেমের। তেল আবিবের সামরিক বিশেষজ্ঞদের দাবি, শনিবার রাতে ইসরায়েলের আকাশসীমার বাইরেই ইরানের ছোড়া 110টি মিসাইল ধ্বংস করেছে অ্যারো 3। অ্যারো সিস্টেমের প্রধান লক্ষ্যই ছিল ইরান। তাদের ছোড়া 99% ড্রোন মিসাইল ধ্বংসের জন্য যে সাফল্যের কথা বলছি, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যারোর। অর্থাৎ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল তা সফল হয়েছে। ইরান সহ মধ্যপ্রাচ্যের শত্রুদের মোকাবেলায় আরও অত্যাধুনিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে ইসরায়েলের। এরই মধ্যে শুরু হয়েছে অ্যারো ডিফেন্সের মডেল 4 ও 5 তৈরির প্রক্রিয়াও। পরবর্তী প্রজন্মের ডিফেন্স সিস্টেমও তৈরি হচ্ছে। অ্যারো 4, অ্যারো 5, অন্যান্য ব্যবস্থাতেও পরিবর্তন আসছে। সব ধরনের অতর্কিত হামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। গত বছর অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর যখন আয়রন ডোমের সক্ষমতা নিয়ে বিতর্ক শুরু হয়, তখনই অ্যারো 3 মিসাইল ডিফেন্স সিস্টেমের সফল ব্যবহারের দাবি করে তেল আবিব। লোহিত সাগরে শত্রুপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানায় তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেও গাজায় আগ্রাসন থামেনি। সোমবারও গাজা সিটি, রাফা সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইহুদি সৈন্যরা। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রাফার তাল আল সুলতান এলাকায় হামলায় একই পরিবারের 4 জনের প্রাণ গেছে, যাদের মধ্যে এক শিশু রয়েছে। শঙ্কা ধ্বংসস্তূপের নিচে অনেক মরদেহ চাপা থাকতে পারে। হামলা হয়েছে উত্তর গাজায়ও। স্থানীয়দের ঘরবাড়ি আর শরণার্থী শিবির লক্ষ্য করে বোমা আর মুহুর্মুহু গুলি ছোড়া হয়। জাবালিয়া মসজিদে অন্তত 1 জনের প্রাণ গেছে। নিরাপদ ছাদের খোঁজে বেইত হানুনের একটি স্কুলে বহু ফিলিস্তিনি আশ্রয় নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গেল 6 মাসে প্রাণ গেছে 33,800 মানুষের, আহত হয়েছে 76,500। গাজা উপত্যকার পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। মঙ্গলবারও নাবলুসে 2 ফিলিস্তিনি প্রাণ গেছে। সেনাদের ধরপাকড়ের শিকার 12 জন। ইসরায়েলের সাফাই, ইহুদি এক রাখালকে আক্রমণ করেছিল এই ফিলিস্তিনিরা। হামলা প্রতিরোধে তাদের উপর চড়াও হয় স্থানীয় ইসরায়েলিরা। একই দিন তোলকারেম, জেনিন সহ পশ্চিম তীরে আরও 6টি এলাকায় হামলার শিকার হন ফিলিস্তিনিরা। আবাসিক ভবন আর দোকানপাটে হামলা ভাঙচুর চালানো হয়। দখলদার ইহুদিদের আগুনে পুড়ে যায় যানবাহন এবং বহু ফিলিস্তিনি আহত হন, যে তালিকায় বেশ কিছু শিশুও রয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব হামলার পেছনেই ইসরায়েলি সেনাবাহিনীর মদদ ছিল। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। সোমবার বিক্ষোভ হয় ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক আর ইলিনয়ে। আর আন্দোলনকারীরা অবরোধ করেন বিভিন্ন সড়ক, বিমানবন্দর সহ শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ। এতে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে গোল্ডেন গেট আর ব্রুকলিন ব্রিজেও আটকা পড়ে হাজার হাজার গাড়ি। দুর্ভোগে পড়েন বহু মানুষ। বিক্ষোভকারীরা গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি তেল আবিবকে সহায়তা বন্ধে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় আবারও হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে হামাস এবং ইসরায়েলকে। আর ওই প্রস্তাবের বিষয়ে সম্মত হতে ইতিবাচক পদক্ষেপও নিয়েছে ইসরায়েল। কিন্তু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এই প্রস্তাব ফিরিয়ে দেয় বলেই জানান তিনি। হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করায় অন্তত 6 সপ্তাহের জন্য গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ থাকত বলেই জানান মিলার। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের পক্ষ থেকে গেল সপ্তাহেই হামাসের কাছে প্রস্তাব গেছে। ওই প্রস্তাবের বিষয়ে ইসরায়েলও ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, কিন্তু এই ইস্যুতে কোনো সিদ্ধান্ত আসেনি হামাসের পক্ষ থেকে। কেন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সেটা হামাসই ভালো বলতে পারবে। ভারতের ওড়িশায় ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে অন্তত 5 জন নিহত হয়েছে, প্রায় 40 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, পুরী থেকে কলকাতা আসার পথে জাজপুর জেলার বারবাতির কাছে এই দুর্ঘটনা ঘটে। NS-16 সড়কের উপরের একটি ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি নিচে পড়ে যায়। আর এ সময় 50 জনের মতো যাত্রী ছিলেন এই বাসটিতে। খবর পেয়ে পুলিশ আর ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে আহতদের স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। আর গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের SCB মেডিকেল কলেজ হাসপাতালে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 15 জন হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ। গেল শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তোরাজায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে ভূমিধস সৃষ্টি হয়। এতে 2টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদামাটিতে তলিয়ে গেছে কয়েকটি এলাকা। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। গাছ উপড়ে পড়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে যাচ্ছে। গেল মাসের বন্যা আর ভূমিধসে ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপে অন্তত 26 জনের মৃত্যু হয়। তীব্র বন্যার কবলে আফগানিস্তান। কয়েকদিনের টানা বৃষ্টিতে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মাত্র একদিনে এ পর্যন্ত 33 জনের প্রাণহানি হয়েছে আর আহত হয়েছে 27 জন। স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, প্লাবিত হয়েছে 200 একর জমি। বসতি তো রয়েছেই, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ আবাদি জমিও। নষ্ট হয়ে গেছে মাঠের পর মাঠ ফসল। প্লাবিত কয়েকশো আবাসস্থল, ভেসে গেছে গবাদি পশু, আসবাবপত্র। পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক আবাসিক ভবনের দেয়াল।
এখনও শঙ্কা আছে নতুন করে ক্ষতিগ্রস্ত আছে আরও 200 বাড়ি। এই ছিল যেমন আইডেস্কের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।